আসসালামু আলাইকুম। আমাদের দেশে ক্রিকেটীয় রাজনৈতিক বিষয়গুলো এত বেশি মাত্রায় টক অফ দ্য টাউন থাকে যে মাঠের ক্রিকেটের ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে খুব বেশি ফোকাস করা হয় না বা সেগুলো খুব বেশি অ্যাপ্রিসিয়েটও করা হয় না। ক্রিকেটীয় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখি যে কখনো কখনো কাউকে একদম আকাশের উপরে উঠিয়ে ফেলা হয়, আবার কদিন পরে সেই ব্যক্তিকেই মাটির নিচে নামিয়ে ফেলা হয় ক্রিকেটীয় রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়। তবে ইন বিটুইন ক্রিকেটীয় ডেভেলপমেন্ট সংক্রান্ত কোনো পদক্ষেপ যদি আমাদের দেশে গ্রহণ করা হয় সেগুলো আসলে খুব বেশি অ্যাপ্রিসিয়েটেড হয় না। সেটা আগেও হতো না, এখনো হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে একটা চমৎকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাঠের ক্রিকেটের প্রেক্ষাপট বিবেচনায়, পাইপলাইনটাকে শক্তপোক্ত করার বিবেচনায়, এবং বাংলাদেশের ক্রিকেটিং ইকোসিস্টেমে ইট ক্যান টার্ন আউট টু বি আ গেম চেঞ্জার। ট্রাস্ট মি, আমি আমার জায়গা থেকে বলতে পারি মাঠের ক্রিকেটের প্রেক্ষাপট বিবেচনায় এই যে এনসিএলে অর্থাৎ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রত্যেকটা দলের যে ২টা করে 11 থাকবে, অর্থাৎ ফার্স্ট 11 এবং সেকেন্ড 11, এবং ফার্স্ট 11 এর ম্যাচগুলো যেরকম ফার্স্ট ক্লাস ম্যাচ চলবে, ৪ দিনের ম্যাচ চলবে, সেই সঙ্গে সেকেন্ড 11 এর প্লেয়াররাও তারা তাদের মধ্যে কিন্তু ৩ দিনের ম্যাচেস খেলবে, যেটা আমাদের দেশের ক্রিকেটে কতটা যে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে এবং কি পরিমাণ গেম চেঞ্জার হতে পারে, এটা সত্যি কথা বলতে আসলে যারা ক্রিকেটের সঙ্গে জড়িত না বা মাঠের ক্রিকেটটাকে নিয়ে চিন্তা করে না, যাদের কাছে চিন্তা ভাবনাটা শুধুমাত্র হয়তোবা ক্রিকেটীয় রাজনৈতিক বিষয়বস্তুগুলো পর্যন্তই সীমাবদ্ধ, তারা হয়তোবা বিষয়টা আসলে বুঝবে না। দেখেন, আমাদের দেশের ক্রিকেটের সবচাইতে বড় সংকটের জায়গা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে আমরা বলি পিকনিক ক্রিকেট। আমরা বলি যে আমাদের এটার স্ট্যান্ডার্ডটা আপ টু দ্য মার্ক না, কম্পিটিশন নাই। কেন নাই সেটাকে যদি আপনি একটু ডিকোড করতে বের হন, তাহলে এই জায়গাটাই প্রবলেমটা দেখবেন। বর্তমান ক্রিকেট বোর্ড যে উদ্যোগটা নিয়েছে, আমার কাছে মনে হয় মাঠের ক্রিকেটের প্রেক্ষাপটে এই উদ্যোগটা ১ নম্বরে বিবেচনা করা উচিত। কারণটা হচ্ছে যে এই যে সেকেন্ড 11 এর ম্যাচগুলোকে স্টার্ট করা। দেখেন, আমি কেন বলছি বিষয়টা, তার আগে একটু সিম্পল এক্সাম্পলটা দিয়ে নেই যে আসলে ব্যাপারটা কিরকম হতে যাচ্ছে। সাপোজ ঢাকার একটা দল আছে, আমরা জানি ঢাকা মেট্রোর একটা দল আছে, আমরা জানি সিলেট, আমরা জানি বরিশাল, আমরা জানি খুলনা, আমরা জানি চট্টগ্রাম বিভাগের দল রয়েছে এবং তারা এনসিএল খেলে, তাই তো বিষয়টা? এখন যে ব্যাপারটা ঘটবে, ঢাকার তো একটা দল থাকবে, সেই সঙ্গে ঢাকার একটা সেকেন্ড 11 থাকবে, যারা হয়তোবা প্যারালালি সাপোজ ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে বিকেএসপিতে এনসিএল এর ম্যাচ চলছে, ফার্স্ট ক্লাস ম্যাচ চলছে, প্যারালালি আরেকটা ভেন্যুতে ঢাকার সেকেন্ড 11 এবং চট্টগ্রামের সেকেন্ড 11 এর মধ্যে আরও একটা ম্যাচ চলতে থাকবে, যেটা ৩ দিনের। সো এটাই হচ্ছে এন্টায়ার প্রসিডিউরটা। এখন এই প্রসিডিউরটা আসলে কেন দেশের ক্রিকেটের গেম চেঞ্জার হতে পারে সেই ব্যাখ্যায় যদি আমরা একটু যাই, যেটা ক্রাইসিসটা আমরা দীর্ঘদিন ধরে ভুগেছি বা দীর্ঘদিন ধরে এই ক্রাইসিসটা আমরা ফিল করেছি, সেটা হচ্ছে আমাদের এনসিএলে যখন কোনো একটা দলের স্কোয়াড ঘোষণা করা হয়, তার আগে ৪০ জন ক্রিকেটারকে ডাকা হয় একটা ফিটনেস ক্যাম্পে, যারা ফিটনেস টেস্টটা উতরাতে পারেন। ৩০ বা ৪০ জনকে ডাকা হয় একটা ফিটনেস ক্যাম্পে। ওই ফিটনেস ক্যাম্পটা করা হয় ৪ দিন, ৫ দিন, ৭ দিন, ১০ দিনের একটা ফিটনেস ক্যাম্প করা হয়। এই ফিটনেস ক্যাম্পটার পর এই ৩০ জন ক্রিকেটার থেকে ১৫ জন ক্রিকেটারকে রাখা হয় ওই দলটাতে, আর ১৫ জন ক্রিকেটার তারা বাড়ি চলে যান। তারা আসলে তখন আর ক্রিকেটের কোনো পার্ট থাকেন না। এখন এই যে ৩০ জন ক্রিকেটার আসছেন, এই ৩০ জন ক্রিকেটারের মধ্যে যেরকম একদম এস্টাবলিশ ক্রিকেটারও আছেন, আবার সদ্য ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে ভালো পারফর্ম করা প্লেয়াররাও কিন্তু ওই স্কোয়াডগুলোকে প্রাইমারি যে ফিটনেস ক্যাম্পটা থাকে সেই ফিটনেস ক্যাম্পটাতে চান্স পান। তবে ওই ক্রিকেটারদের পরবর্তী ধাপে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। একটা কমপ্লেইন প্রায়ই পাওয়া যায় যে আমাদের এনসিএল এর টিমগুলো যখন হয় ফিটনেস ক্যাম্পের পর ৩০ জনের দল থেকে যে ১৫ জনের দলটা সিলেক্ট করা হয়, সেইখানে ক্যাপ্টেনের প্রভাব থাকে, সেইখানে কোচেসদের প্রভাব থাকে, সেখানে কোরামবাজি চলে, এরকম বিভিন্ন অভিযোগের জায়গা আমাদের দেশের ক্রিকেটে আছে। কিংবা কথাটাকে যদি আমি একটু অন্যভাবে বলি, ওই যে ১৫ জন বাদ পড়েন, ওই ১৫ জন এটাই দাবি করেন যে যেহেতু এখানে কোরামবাজি চলে, যে কারণে তারা তাদের ক্যারিয়ারটাকে আর পারসিউ করতে পারছেন না কিংবা তারা আর খেলতে পারছেন না। এটা তাদের একটা অভিযোগের জায়গা। আমি ২ পক্ষকে ব্যালেন্স করেই কথাটা বললাম। হোয়াট এভার ইট ইজ, আমি জানি না আসলে এখানে কি ঘটে, বাট একটা বড় অংশের ক্রিকেটাররা তো আসলে ক্রিকেট খেলা থেকে বঞ্চিত হন। সো দেশের পাইপলাইনটা কিন্তু ওইভাবে সমৃদ্ধশালী হয় না। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় যেটা অবজারভেশন থেকে বলতে পারি যে হ্যাঁ, ওয়েল এস্টাবলিশ ক্রিকেটার যারা আছেন তারাই খেলতে থাকেন এবং তাদের আসলে কোনো কম্পিটিশনের জায়গাটা ওইরকম থাকে না যে তাদেরকে চ্যালেঞ্জ জানাবে, তারাই খেলেন, তারা জানেন তারাই খেলবেন। সো আলটিমেটলি এই যে ১৫ জন করে ক্রিকেটার যারা হয়তোবা চট্টগ্রামে ফিটনেস ক্যাম্পে ছিলেন ৩০ জনের, কিন্তু যখন ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে তারা আর নাই, তাদের সারা বছর আর কোনো খেলার জায়গা নাই। প্যারালালি যখন এই আরেকটা লিগ চলবে, তখন তারা খেলার একটা জায়গা পাবেন, স্কিল ওয়াইজ তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। যে সমস্ত ক্রিকেটাররা ফার্স্ট ডিভিশনে ভালো খেলেছেন, শুধু এসে ফিটনেস ক্যাম্প করে বাড়ি চলে যাচ্ছেন, যারা হয়তো বড় ভাইরা যারা আছেন তাদের কারণে, এস্টাবলিশড বড় ভাইদের কারণে যারা হয়তো বেস্ট 11-এ বা বেস্ট 15-এর সুযোগটা পাচ্ছেন না, বা হয়তো বা কোনো কোরামের পার্ট না, বেস্ট 15-এর অংশ হতে পারছে না, কিংবা
যিনি হয়তোবা আসলে এগুলো কোনো কিছুর ভুক্তভোগী না, কিন্তু মনে করছেন তিনি ভুক্তভোগী, তার জন্যও একটা সেকেন্ড চান্স তো অবশ্যই থাকে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনাদের কি মনে আছে গত ১ বা ১.৫ বছর আগে আমি একটা কনটেন্ট করেছিলাম যে মুনিম শাহরিয়ার তার কোথাও জায়গা হচ্ছে না। মুনিম শাহরিয়ার জায়গা হচ্ছে না। মুনিম শাহরিয়ার বিভিন্ন সময় বলেছেন যে তার যেহেতু আ আ ওই জায়গাটায় আশীর্বাদ পুষ্ট না কোচেসদের, তিনি হয়তো সুযোগ পাচ্ছেন না। এখন কিন্তু ব্যাপারটা যদি এরকম ঘটে, আমি মুনিম শাহরিয়ারের কথা বলছি না, ময়মনসিংহের আলাদা দল হয়েছিল এর আগের বছর। আ এখন যদি এরকম হয় মুনিম শাহরিয়ারের মতো অন্য কেউ চিন্তা করে যে ওকে ঠিক আছে কোরামবাজির জন্য আমি থাকতে পারছি না কিংবা আমার সেই থাকার সুযোগটা হচ্ছে না, হি উইল গেট অ্যানাদার চান্স টু পারফর্ম। আপনি যদি সেখানে পারফর্ম করেন তখন কিন্তু আপনার সেই সুযোগটা চলে আসবে। আপনি ওই যে ফার্স্ট 11 যেটা আছে সেই ফার্স্ট 11 এ আপনি থাকতে পারেন। হ্যাঁ, এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের দেশের কিছু সিনিয়র ক্রিকেটার্স আছেন যারা এনসিএল খেলেন বছরের পর বছর। তাদের একটা ব্যাপার ঘটে কি জানেন? তারা জানেন কালকে যদি আমি ডাকও মারি, আই উইল প্লে দ্য নেক্সট গেম। অনেক বোলাররা জানেন কালকে যদি আমি একটা ইনিংসে কোনো উইকেট নাও পাই, আই উইল প্লে দ্য নেক্সট গেম। দের ইজ নো ওয়ান টু চ্যালেঞ্জ হিম। তাদেরকে চ্যালেঞ্জ করার মতো ক্রিকেটার নাই। এই লিগটা যদি থাকে, প্যারালালি যদি আরেকটা লিগ থাকে, সাপোজ ধরেন সিলেট ডিভিশনের বেস্ট 11 এর ম্যাচ চলছে একটা ভেন্যুতে, সিলেট ডিভিশনের সেকেন্ড 11 এর ম্যাচ চলছে আরেকটা ভেন্যুতে। এখন সিলেট ডিভিশনের বেস্ট 11 এর যে ম্যাচটা চলছে, ওইখানে কোনো একজন বোলার 20 ওভার বোলিং করে 100 রান দিয়ে কোনো উইকেট পেলেন না। ঠিক আছে, সেকেন্ড ইনিংসেও গিয়ে দেখা গেল 20 ওভার বল করে 90 রান দিয়ে কোনো উইকেট পেলেন না। তার পারফরমেন্স খারাপ, তার বোলিং ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, বাট উনি খুব এস্টাবলিশড একজন ক্রিকেটার। নর্মালি তো আপনার এনসিএল এর স্কোয়াডে যেহেতু 15 জনের, আলটিমেটলি তিনি পরের ম্যাচ খেলবেন। বাট সিলেট সেকেন্ড 11 এ যদি কোনো একটা ছেলে 5 উইকেট পেয়ে যায়, আবার সেকেন্ড ইনিংসেও যদি ওই ছেলেটা 5 উইকেট পেয়ে যায় বা 3 উইকেট পেয়ে যায়, তার মানে ওর উইকেট সংখ্যা 8টা। ঠিক আছে, আপনি তাকে হয়তোবা পরের ম্যাচে ইমিডিয়েটলি না ঢোকাতে পারেন, বাট এর পরের ম্যাচেও আবার যদি ওই প্লেয়ারটা যেটা সিনিয়র 11 এ আছেন তিনি যদি খারাপ খেলেন, আবার ওই প্লেয়ারটা যার কথা বলছিলাম যে ভালো প্লেয়ার, যিনি হয়তোবা ওই সময়টা ফর্মে আছেন, তিনি সেকেন্ড 11 এর ম্যাচে 3, 4, 5 উইকেট পেয়ে গেছেন, তখন তাকে রিপ্লেস করা যাবে। তখন এই কম্পিটিশনটা থাকবে। এনসিএল উইল নো লঙ্গার বি আ পিকনিক টুর্নামেন্ট। এনসিএলটাকে যে কারণে পিকনিক টুর্নামেন্ট বলা হয় যে দের ইজ নো কম্পিটিশন। যারা খেলছেন অনেকদিন ধরে এস্টাবলিশড হয়ে তারাই খেলছেন। এই ম্যাচ খারাপ খেললে পরেও তারা জানেন যে পরের ম্যাচ তারা খেলবেন। সো এই জায়গাটায় দে উইল গেট অ্যানাদার টাফ কম্পিটিশন। তার বিভাগে থাকাই আরেকটা ছেলের কাছে, যে ছেলেটা হয়তোবা ইয়াং ছেলে, আবার যিনি হয়তোবা ওই সময়টায় মানে সিনিয়র 11 এ ভালো করছে না, তিনি সেকেন্ড 11 এ যাবেন, ওইখান থেকে কনফিডেন্স বিল্ড করবেন, ওইখান থেকে আবার পারফর্ম করে তিনি এখানে আসবেন। সো এনসিএল খেলার মধ্যেও এখানে একটা কম্পিটিশন তৈরি হবে। আমি হুসনা হাবিব মেহেদী নামে একজন প্লেয়ার আছেন, যিনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দু হাতে বল করতে পারতেন। আনফরচুনেটলি ফার্স্ট ক্লাস ক্রিকেট তিনি খেলতে পারেন নাই। লিস্টে ক্রিকেট তিনি খেলতেন একটা স্টেজ পর্যন্ত, নিয়মিত ক্রিকেট খেলাই ছেড়ে দিয়েছেন। এখন ক্রিকেট খেলাটা কেন ছেড়ে দিয়েছেন? বিকজ হুসনা একবার আমাকে বলেছিল আজ থেকে 2-3 বছর আগে, সেটা হচ্ছে যে ভাই এনসিএল এর ক্যাম্পে তো যাই, 30 জনের স্কোয়াডে থাকি, ফিটনেস ক্যাম্প করায় পাঠায় দিয়ে দেয়, তারপরে তো আর খেলতে পারি না। সো আলটিমেটলি হোয়াট উইল উই ডু? এই যে হুসনা হাবিব মেহেদীর মতো যে সমস্ত ছেলেরা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, এরকম প্রচুর অসংখ্য ছেলে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে, প্রফেশনাল ক্রিকেট ছেড়ে দিয়ে কর্পোরেট ক্রিকেট খেলতে যাচ্ছে। কর্পোরেট ক্রিকেট খেলে, কর্পোরেট ক্রিকেটে দে গেট অ্যাম্পল অ্যামাউন্ট অফ ম্যাচেস এবং তারা বেশ ভালো টাকা পয়সা পায়, চাকরি বাকরি পায়, ক্যারিয়ার সিকিউর থাকে, সেটেল থাকে। সো সেই জায়গা থেকে আমরা তো প্রফেশনাল ক্রিকেটার হারাচ্ছি। আমাদের তো কোনো পাইপলাইনের জায়গাটা নেই। আমরা যে পাইপলাইন বলি, পাইপলাইন মানে তো পাইপ হাতে নিয়ে দাঁড়ায় থাকা না। পাইপলাইন মানে হচ্ছে এই জায়গাগুলোকে নিয়ে কাজ করা। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই জায়গাটায় যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, দিস ইজ রিয়েলি আ ভেরি গুড ইনিশিয়েটিভ। বাট আনফরচুনেটলি আমাদের দেশে আসলে মানে উই আর ভেরি মাচ সারাউন্ডেড বাই দ্য পলিটিক্যাল নিউজ অফ ক্রিকেট। এবং সেই সঙ্গে ওই যে একটা বিষয় বললাম যে ওই পলিটিক্যাল নিউজ দিয়ে কাউকে হয়তো বা আকাশের উপর উঠিয়ে ফেলা হয়, আবার দুদিন পরে তাকেই মাটির নিচে নামিয়ে ফেলা হয়। কিন্তু সবাই তাদের জায়গা থেকে যদি কোনো ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো করেন, সেগুলো কিন্তু আসলে ওইভাবে এস্টাবলিশড হয় না। এস্টাবলিশড হয় না দেখে দর্শকদের কাছে, জনমনে কেউই ভালো না, সবাই খারাপ হয়ে যান। কিন্তু আলটিমেটলি প্রত্যেকেরই কিছু কিছু এক্সপার্টিসের জায়গা আছে, প্রত্যেকেরই কিছু কিছু ডেভেলপমেন্ট সেক্টরের কাজ হয়েছে বা হয়। ঠিক যেমনটা আমি এই জায়গাটা নিয়ে যেটা বললাম যে আমার কাছে মনে হয় যে মাঠের ক্রিকেটের ডেভেলপমেন্টের সঙ্গে সরাসরিভাবে জড়িত একটা চমৎকার উদ্যোগ কিন্তু বর্তমান সময় নেওয়া হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চেয়ে লিখে পাঠাবেন।